আমি একদম নিশ্চিত যে গেছো দিদির ইতিহাসের গল্প শুনতে শুনতে তোমাদের অনেকেরই নিশ্চয়ই বমি পেয়ে যায়, কিছু বলতেও পারো না। যারা শোনো আমাকে ভালোবেসে, তাদের জন্য একটা বিরাট গুড নিউজ আছে। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা ইতিহাসের কচকচি নেই, এটাকে একটা পাহাড়ে বেড়াতে যাওয়া বা ব্রিজে বেড়াতে যাওয়ার গল্প বলা যায়, বা পাহাড় বা ব্রিজের আত্মকথাও বলা যায়। হাই এভরিওয়ান, গেছো দিদির আর একটা নতুন সুন্দর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি দাঁড়িয়ে আছি দানাং থেকে মাত্র 40 মিনিট দূরে অবস্থিত একটা বিউটিফুল জায়গায়, যেটা কিনা বলতে পারো ওয়ার্ল্ড ফেমাস। আমি দাঁড়িয়ে আছি বানা হিলসে। বানা হিলসটার নাম কেন এরকম হলো, ইটস ভেরি ফ্যাসিনেটিং। তো ফরাসি লোকজন এলো ওই 1919 নাগাদ এই জায়গাটায়। কেন এই জায়গাটা চুজ করলো? এটা তো পাহাড়, পেছনে দেখতেই পাচ্ছ। তো এটা কেন জায়গাটা চুজ করলো? ওরা যখন এখানে আসলো কলোনি তৈরি করতে বা এখানে কাজ করতে, তখন ওদের বিভৎস গরম লাগতো। তো দে ওয়ার রিয়েলি ইন সার্চ অফ সাম প্লেস যেটা কিনা পাহাড়ের ওপরে হবে, এন্ড দ্যাট উইল বি কোল্ড, ঠান্ডা হবে জায়গাটা। সেই জন্য তারা এই জায়গাটা ডেভেলপ করতে শুরু করলো। এটা গেল এক। তারপরে এই কথা হচ্ছে যে ওয়াই বানা হিলস, ওয়াই নট সামথিং এলস। তো বেসিক্যালি ফ্রেঞ্চরা যখন এখানে এলো তখন এই পাহাড়ে তারা প্রচুর কলা গাছ দেখতে পেয়েছিল। তো বানানা থেকে ওরা এই জায়গাটার নাম করলো বানা হিলস। আর লোকাল যারা, তারা সারাক্ষণ শুনতো, ফার্সি লোকজন বলতো বানানা বানানা বানানা। তো সেটার থেকে যারা লোকাল পিপল, দে অলসো স্টার্টেড টু কল ইট বানা হিলস। সো দিস ইজ দ্য হিস্ট্রি। তো এই জায়গাটা ভীষণ পপুলার বেসিক্যালি যে জায়গাটার জন্য, বা যে নতুন জায়গাটার জন্য, সেটা হচ্ছে গোল্ডেন ব্রিজ। গোল্ডেন ব্রিজটা কি সেটা আমরা উপরে যাব, তোমাদের সবাইকে দেখাবো ইত্যাদি প্রভৃতি। বাট গোল্ডেন ব্রিজটা যবে থেকে তৈরি হলো, 1 বছর লেগেছিল তৈরি হতে। তো এই সময়টা অ্যাকচুয়ালি বানা হিলটা আরো সুন্দর করে সান ওয়ার্ল্ড বলে একটা কোম্পানি, যেটা আমরা ফ্যান্সি প্যানেও দেখিয়েছি, তো সান ওয়ার্ল্ড এই বলে কোম্পানিটা এই পুরো জায়গাটা এরকম বিউটিফুল করে ডেভেলপ করেছে। এবং ওরা একটা উইথ দ্য হেল্প অফ গভর্নমেন্ট ওরা একটা রোপওয়ে করেছে, যেটা রোপওয়েতে করে আমাদের গোল্ডেন ব্রিজ যেতে হয়। আপাতত আর বক বক করছি না, আমাদের যে গাইড বাচ্চা মেয়েটি আছে সে আমাদের টিকিট কালেক্ট করতে গেছে। তো টিকিট কালেকশন হয়ে গেলেই আমরা রোপওয়েতে গিয়ে লাইন দেব, এবং রোপওয়ে থেকে আমরা গোল্ডেন ব্রিজ যাব। নিচে থেকে কেবল কারে করে এই খুব সুন্দর জায়গাটা এলাম। কেবল কার রাইডে আমাদের 20 মিনিট মতন সময় লাগলো। তো এই জায়গাটার নাম হচ্ছে ফ্রেঞ্চ ভিলেজ। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে নিচে বলছিলাম যে এই বানা হিলটা ফ্রেঞ্চ পিপল দে হ্যাভ ডেভেলপ দিস প্লেস বিকজ ওই জায়গাটা অনেক ঠান্ডা, কারণ ওরা তো ওই অত গরমে থেকে অভ্যস্ত নয় বলে। তো এই জায়গাটায় অ্যাকচুয়ালি ওরা নিজেরা থাকবে বলে ডেভেলপ করেছিল। তো সেই জন্য এই জায়গাটাকে বলে ফ্রেঞ্চ ভিলেজ। কিন্তু এই যে তোমরা আমার আশেপাশে যত কিছু দেখছো, দিজ আর অল আর্টিফিশিয়ালি মেড, দিজ আর নট মেড বাই ফ্রেঞ্চ পিপল। কিন্তু এই জায়গাটায় ওরা ছিল, তো এই জায়গাটা ওরা ডেভেলপ করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার বলি, সেটা হচ্ছে এই যে পুরো ফ্রেঞ্চ ভিলেজটা, সেটা হচ্ছে বেসিক্যালি আমার মতন মানুষদের জন্য বেশি ভালো, যারা কিনা ফ্রান্সে যায়নি। তো যারা ফ্রান্সে যায়নি তাদের যদি দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়, তাহলে তোমরা অবশ্যই বানা হিলের এই ফ্রেঞ্চ ভিলেজে চলে এসো।
তো আমি যেমন দেখে বুঝতে পারছি ওকে ফ্রান্স এরকম হবে, প্যারিস মেবি এরকম হবে, ফরাসি ভিলেজ মেবি এরকম হতে পারে, কিন্তু যে পরিমাণ লাইন, বাপ রে বাপ। আমি আর সুকু একটু মানে কাম কোয়াইট টাইপের ঘুরতে ভালোবাসি, তো আমাদের একদম ধৈর্য শেষ হয়ে গেছে প্রথমেই এত লাইন দিয়ে, ওই কেবল কারের লাইন দিয়ে। আমরা ফ্যান্সি প্যান গেছিলাম সাপাতে, ওটাও প্রচন্ড পপুলার একটা ডেস্টিনেশন, কিন্তু এই পরিমাণ পাগলের মতন লাইন দিতে হয়নি। তো আমার সাজেশন হচ্ছে তোমরা যদি এখানে আসতে চাও, আসা অবশ্যই উচিত, কারণ সত্যি সুন্দর জায়গা, খুব ঠান্ডা, মানে আরাম, ঠান্ডা মানে ঠান্ডা নয়, বাট ইটস আ ভেরি কুল প্লেস। কিন্তু তোমাদের আমার মনে হয় আমরা যেমন একটু দেরি করে বেরিয়েছি, সেটা না করে আমার মনে হয় যদি তোমরা একদম সাত সকালে চলে আসো, তাহলে বোধহয় পাগলের ভিড়টা অ্যাভয়েড করতে পারো। তো এখন আমি এবার এনজয় করব এবং তোমাদেরও এখানে কি কি আছে সেটা একটু ঘুরে দেখাবো। টুরিস্ট প্লেস মানে সেখানে প্রচুর খাবারের জায়গা থাকবে, তো এই জায়গাটাও তার একেবারেই ব্যতিক্রম নয়। এই যে লাইন করে এত এত স্টল দেখতে পাচ্ছ, সেগুলো সমস্তই খাবারের স্টল। তো যারা এখানে আসে তারা এখানে খেতেও পারে। ইনফ্যাক্ট একটা অনেক বড় বড় রেস্টুরেন্টও দেখলাম, সেখানেও খাবার ব্যবস্থা আছে। এটা যেমন আমি চিনতে পারছি, আমার দেশে হয় শোয়ারমা, এটা নিশ্চয়ই র্যাপ বানাবে বা শোয়ারমা স্যালাড বানাবে। তো না মানে ইটস আ গুড প্লেস, নাইস প্লেস টু ভিজিট। তো তোমরা দানাং এলে, অ্যাকচুয়ালি দানাং এর এটা একটা বিরাট বড় অ্যাট্রাকশন, বানা হিলস অ্যান্ড গোল্ডেন ব্রিজ, তো অবশ্যই ঘুরে যেও, ভালো লাগবে। অনেক রেস্টুরেন্টের মধ্যে এটা একটা দেখাতে চাই, রোস্টেড ল্যাম্প, অ্যান্ড ইন দ্য ট্রুয়েস্ট সেন্স অফ দ্য টার্ম একটা গোটা ল্যাম্পকে এভাবে ঝলসানোর জন্য রাখা আছে, সঙ্গে অনেক চিকেন টিকেনও আছে, যেটা লিটারেরি কাঠ কয়লায় ঝলসানো হচ্ছে। আমরা খাইনি, বাট আমি শিওর ভালো খেতে হবে। এই যে এখানেও চারকোল গ্রিল করা হচ্ছে, চিকেন, মোস্টলি ল্যাম্প এটসেট্রা। সো এরকম গোটা ল্যাম্পকে আমি দেখিনি রোস্ট করতে, সামনে টিভিতে দেখেছি, কুকিং শোতে দেখেছি, বাট সামনে দেখে বেশ মজা লাগলো। ইয়ে, ফাইনালি বেশি চেঁচাতে পারছি না, চলে এসেছি দা ফেমাস গোল্ডেন ব্রিজে। তো এই ব্রিজটা 150 মিটার লম্বা, অনেকটা উপরে, ফলে মেঘের রাজ্যে মনে হচ্ছে দাঁড়িয়ে আছি। এবং এই গোল্ডেন ব্রিজের যেটা স্পেশালিটি, এই যে একটা বিখ্যাত স্টোনের মতন দেখতে, অ্যাকচুয়ালি এরকম দুটো হাত আছে, যেটা মনে হয় এরকম হাতটা ব্রিজটাকে ধরে রেখেছে। যদিও এটা স্টোনের মতন দেখতে, কিন্তু এটা স্টোন দিয়ে তৈরি নয়, এটা হচ্ছে ওয়্যার মেশ আর ফাইবার গ্লাস দিয়ে, ভুলে গেছিলাম, সরি, উত্তেজনায় ভুলে গেছি, ওয়্যার মেশ আর ফাইবার গ্লাস দিয়ে তৈরি। এই হাতগুলো কিন্তু দেখে মনে হচ্ছে একদম পাথরের হাত, এবং এত বড় ব্রিজটাকে, এটা মানে দ্য কনসেপ্ট ইজ এই হাতটা যেন এই ব্রিজটাকে ধরে রেখেছে। তো অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল, অনেক বছর ধরে, ফাইনালি আসতে পেরে ভীষণ ভালো লাগছে। গোল্ডেন ব্রিজে গিয়ে আমার খুব মার কথা মনে হচ্ছিল। আমার শাশুড়ি মার খুব ইচ্ছে ছিল পিরামিডে যাওয়া, মিশরে যাওয়া। তো মা ফাইনালি যখন মিশরে গেছেন এবং পিরামিডের নিচে দাঁড়িয়েছেন, তখন মা আমাকে ফিরে এসে গল্প করছেন যে অর্পিতা, এত ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু পিরামিডের সামনে যখন গিয়ে দাঁড়ালাম, তখন কিন্তু ওই সাংঘাতিক একটা অস্ট্রাক ফিলিংটা সামহাও হয়নি। তো মা আর আমি গল্প করছিলাম যে এটার পেছনে একটা কারণ থাকতে পারে। আমরা ছোট্টবেলা থেকে
বইতে, তারপরে বড় হয়ে টিভিতে, ডকুমেন্টারিতে এত পিরামিড দেখেছি যে ফাইনালি যখন গিয়ে কেউ পৌঁছয় তখন হয়তো ভীষণ একটু বেশি চেনা লাগে বলে অতটা একদম হতভম্ব অবস্থা বোধহয় হয় না। আমার গোল্ডেন ব্রিজে গিয়ে অবস্থাটা খানিকটা সেরকম হলো। গোল্ডেন ব্রিজ নিয়ে এত কিছু ছবি দেখেছি, বই পড়েছি, টিভিতে দেখেছি, লোকের মুখে কথা শুনেছি, ফাইনালি যখন গেলাম ভালো তো অবশ্যই লেগেছে, কিন্তু ওই রকম যে একটা মানে অসাধারণ হয়ে একটা মানে কান্নাকাটি করার মতন আমার পরিস্থিতি হয় তেমনটাও অতটা হয়নি। বাট আমি ডেফিনেটলি বলবো তোমরা যদি দানাং যাও, দানাং এর খুব কাছে এটা একটা অত্যন্ত পপুলার টুরিস্ট ডেস্টিনেশন, এবং যেতে খারাপ লাগবে না এবং বেশ খানিকটা সময় কাটাতেও তোমাদের খারাপ লাগবে না। বাট আমার এটা নিয়ে একটা জিনিস তোমাদেরকে বলার আছে। তোমরা যখন একদম নিচে বানাহিলের নিচে পৌঁছবে, টিকিট কাউন্টার আছে যেখানে লিফট নিয়ে তোমরা ওপরে উঠতে শুরু করবে। লিফটে দেখবে দুটো দিকে যাওয়া যায়, একটা হচ্ছে ফ্রেঞ্চ ভিলেজে যাওয়া যায়, আর একটা লিফট নিয়ে গোল্ডেন ব্রিজে দেওয়া যায়। সাধারণত গোল্ডেন ব্রিজের লাইনটা প্রচন্ড বেশি হয়। যদি দেখো গোল্ডেন হ্যান্ড ব্রিজের লাইন অনেক বেশি লিফটে, তাহলে তোমরা আমাদের মতন কিন্তু প্রথমে ফ্রেঞ্চ ভিলেজটা ঘুরে আসতে পারো। আমরা যেটা দেখলাম, ফ্রেঞ্চ ভিলেজ থেকে গোল্ডেন ব্রিজে যাওয়ার যে লিফটটা এবং খানিকটা ট্রেনে যেতে হয়, তারপরে রোপওয়েতে যেতে হয়, সেটা আমি দেখলাম কম্পারেটিভলি কম ভিড় হয়। তো তোমরা যদি যাও এই টিপটা মনে রেখো, মেবি তোমাদের সাহায্য হলেও হতে পারে। বাট বানাহিলে সারা দিন, একটা গোটা দিন কাটাতে আমি শিওর তোমাদের খারাপ লাগবে না। সানওয়ার্ল্ড অত্যন্ত যত্ন করে বিউটিফুলি সাজিয়েছে। এই যে জায়গাগুলো দেখছো, এগুলো সবই আর্টিফিশিয়ালি মেড, বাট সত্যি দেখতে ভালো লাগে, সত্যি সুন্দর। ফুলের বাগানগুলো সত্যি অনবদ্য। তো তোমরা গেলে একটা গোটা দিন কাটাতে ভুলো না, আমি শিওর তোমাদের ভালো লাগবে। অনেকে আবার বানাহিলের ভেতরে হোটেলও আছে, দ্যাট মাস্ট বি ভেরি ভেরি এক্সপেন্সিভ, কিন্তু অনেকে আমরা দেখলাম সুটকেস টুটকেস নিয়ে ওখানে রাত্রিরেও কিন্তু থাকেন। এনিওয়ে, আজকে বানাহিলের গল্প আশা করছি তোমাদের ভালো লাগলো। আজকে এই পর্যন্ত। পরের রবিবারে আর একটা শহরের গল্প নিয়ে, ভিয়েতনামের গল্প কিন্তু এখনো শেষ হয়নি, আর একটা গল্প নিয়ে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার। সবাই ভীষণ ভালো থেকো, ভালো রেখো সবাই।